এটা শরীরের জন্য ভালো কি না আমি জানি না, বাট আমার এই মুহূর্তে যা অবস্থা, আমার নাক যেভাবে ব্লক হয়ে রয়েছে, এটা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। তো যাই হোক, বেশ কিছু ইন্টারেস্টিং প্লেয়ারের কথা রয়েছে, বেশ কিছু ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট চলছে ট্রান্সফার মার্কেটে। সব কিছু নিয়ে কথা বলবো। ওয়েলকাম টু অ্যানাদার আইএসএল ট্রান্সফার টক্স ভিডিও। প্রথমেই যে প্লেয়ারের কথা বলতে হবে, সেই প্লেয়ার কিন্তু একজন মরক্কান সেন্টার ব্যাক, 30 বছর বয়সী সালাহেদ্দিন ওয়াহি। এই প্লেয়ারকে অনেক দিন আগেই বেঙ্গালুরু এফসি শর্টলিস্ট করেছিল, সম্ভবত সেই প্লেয়ারকেই বেঙ্গালুরু এফসি ফাইনাল করতে চলেছে। প্লেয়ারটার কেরিয়ার যথেষ্ট ভালো, মরক্কোতেই কেরিয়ারের প্রায় পুরোটাই কেটেছে, মাঝখানে একটু সৌদি আরবে গেছিল, খুব একটা কিছু লাভ হয়নি। মরক্কোর টপ ক্লাব হিসেবে রাজা ক্যাসাব্লাঙ্কাতে খেলেছে এবং বর্তমানে হাসানিয়াতে রয়েছে। প্লেয়ারটার প্রোফাইল যথেষ্ট পরিমাণে ভালো, 30 বছর এই মুহূর্তে দাঁড়িয়ে কেরিয়ারের ভালো সময় রয়েছে এবং রেগুলার বেসিসে মরক্কান টপ লিগে প্রত্যেকটা ক্লাবের হয়ে স্টার্টিং 11-এর একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে অলওয়েজ খেলেছে এবং সেই প্লেয়ারকেই সম্ভবত বেঙ্গালুরু অনবোর্ড করতে চলেছে। এবার দেখা যাক এই ডিলটা একটা অ্যাডভান্সিং সিচুয়েশনে রয়েছে, সেটা কতটা ফাইনাল প্রগ্রেশনের দিকে এগোই নাকি অন্য কোনো প্লেয়ারের দিকে বেঙ্গালুরু এফসি আবারও তাকিয়ে দেখে। এরপর সরাসরি ঢুকতে হবে আমাদের কলকাতার দুই প্রধানের ক্ষেত্রে, কারণ বেশ কিছু ডেভেলপমেন্ট দুই প্রধানেই কিন্তু চলছে। বেশ কিছু ঘটনা, তার পরিবর্তন, তার থেমে যাওয়া, আবার রিস্টার্ট নেওয়া, অনেক কিছুই কিন্তু চলছে। প্রথমে আসবো মোহনবাগানের ব্যাপারে। মোহনবাগানের ক্ষেত্রে যেমন ইউথ টিমটাকে তৈরি করার ক্ষেত্রে বা রিজার্ভ টিমটাকে তৈরি করার ক্ষেত্রে আরএফডিএল এবং ক্যালকাটা ফুটবল লিগের যে স্কোয়াড, সেটাকে তৈরি করার ক্ষেত্রে মোহনবাগানের যা কিছু এই মুহূর্তে স্টেপ সবটাই রেডি আছে। প্রচুর ইয়াং প্লেয়াররা মোহনবাগানে ঢুকছে, কিন্তু তার পাশাপাশি আগের সিজনে আরএফডিএল চ্যাম্পিয়ন স্কোয়াড থেকে বেশ কিছু প্লেয়ার কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার মধ্যে অবশ্যই কিছু ইন্টারেস্টিং নাম রয়েছে, যে নামগুলো শুধুমাত্র ইন্টারেস্টিং না, একটু একটু শকিং নাম। কেন? কারণ এই প্লেয়ারদেরকে দীর্ঘদিন ধরে মোহনবাগান জনতা মোহনবাগান জার্সি পরে খেলতে দেখতে অভ্যস্ত, সিনিয়র টিমে দেখতে বা সিনিয়র টিমের সাথে প্র্যাকটিস করতে দেখতেও মাঝে মাঝে অভ্যস্ত হয়েছে। সেই প্লেয়ারদেরকে বেরিয়ে যেতে দেখাটা মোহনবাগান জনতার জন্য খুব একটা ভালো হবে না, কারণ অনেক সময় আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি যে দে আর দ্য ফিউচার অফ মোহনবাগান। বাট এটাও মাথায় রাখা দরকার যে সেই প্লেয়াররা যদি প্রপার গেম টাইম না পায়, যদি মোহনবাগান ম্যানেজমেন্ট এই প্লেয়ারদের দিকে না তাকিয়ে বা কোচরা না তাকিয়ে অন্য যারা অন্য ক্লাবে এস্টাবলিশমেন্ট পেয়েছে তাদের জন্য বেশি করে দৌড়তে যায়, তাহলে কিন্তু এই প্লেয়ারদেরও নিজেদের ভবিষ্যতের কথাটা ভাবতে হবে। কারণ একটা এজের পর তুমি আর রিজার্ভ টিমে এই প্লেয়ারদেরকে দেখার কথাটা এক্সপেক্ট করতে পারো না। সরাসরি আসবো কোন কোন প্লেয়ারের কথা হচ্ছে, মার্কেটে গুঞ্জন রয়েছে যে কারা বেরিয়ে যেতে পারে বা প্রায় বেরিয়ে যাওয়ার জায়গাতে রিচ করে গেছে। নাম্বার 1 নামটা হচ্ছে টাইসন সিং, রাইট উইঙ্গার। দীর্ঘদিন ধরে মোহনবাগানের ইউথ টিমের সাথে যুক্ত, কিন্তু বর্তমানে যেটা বুঝতে পারা যাচ্ছে যে টাইসন কিন্তু গেম টাইমের খোঁজে বা একটা ভালো ক্লাবের রেগুলার বেসিসে স্টার্টিং 11-এ থাকার খোঁজে এই মুহূর্তে মোহনবাগান ছাড়ছে এবং সম্ভবত আই লিগের কোনো একটা ক্লাবে সে জয়েন করতে পারে, অন্ততপক্ষে রিপোর্টস সেই কথা বলছে। দ্বিতীয় যে প্লেয়ার সেটা হচ্ছে রাজ বাসফোর। রাজ বাসফোরও কিন্তু মোহনবাগানের ইউথ টিম ছেড়ে বেরিয়ে যেতে পারে। একটা সময় তাকে পোটেন্সিয়াল হিসেবে দেখা হতো যে সিনিয়র টিমে সে সরাসরি ঢুকতে পারে, কিন্তু সেই জায়গাটা দীপেন্দু নিয়ে ফেলেছে। আরও একজন ইয়াং প্লেয়ারকে অবশ্যই মোহনবাগান দেখবে না। সৌরভ ভানওয়ালা, তারও কিন্তু বেরিয়ে যাওয়াটা প্রায় এই মুহূর্তে চূড়ান্ত, সে ডায়মন্ড হারবার এফসিতে জয়েন করতে পারে। তো সম্ভবত রাজ বাসফোরও সৌরভ ভানওয়ালার পথ ধরে ডায়মন্ড হারবার এফসিতে জয়েন করতে পারে বলে এই মুহূর্তে শুনতে পাওয়া যাচ্ছে। তবে আরও একজন প্লেয়ার এক্ষুনি বেরোবে কিনা সেটা এই মুহূর্তে ঠিক না, বাট হ্যাঁ, কোথাও আগামী দিনে তার বেরোনোর রাস্তা প্রশস্ত হতে পারে। কারণ আগের সিজনটা মানে 2023-24 সিজনের কথা যদি আমি বলি, তাহলে বলবো যে এই প্লেয়ারটা রেগুলার বেসিসে একটা সময় গেম টাইমের মধ্যে ছিল, বাট 2024-25 সিজনে হোসে মলিনা তাকে খুব একটা গেম টাইমের মধ্যে রাখতে পারেননি, অ্যাকোমোডেট করতে পারেননি ডিউ টু লটস অফ সিনিয়র সেন্ট্রাল মিডফিল্ডার্স। তো সেই জায়গাতে অভিষেক সূর্যবংশী কিন্তু নিজে একটা চাইছে যে ভালো জায়গাতে যেতে, ভালো ইন দ্য সেন্স নিজের রেগুলার গেম টাইমের একটা ক্লাবে যেতে, যেখানে গিয়ে সে নিজেকে আবারও তুলে ধরতে পারবে এবং কোথাও ইন্ডিয়ান ফুটবলের মেন স্ট্রিম আইএসএলে সে আবারও ফিরে আসতে পারবে।
তো অভিষেক সূর্যবংশী অবশ্যই বেরিয়ে যাওয়ার একটা পথ এই মুহূর্তে খুঁজছে, কিন্তু মোহনবাগান তাকে ইজিলি ছাড়তে চায় না। মোহনবাগান তাকে সিএফএল স্কোয়াডে রাখছে এবং তাকে দেখে নেবে, সম্ভবত কোচের একটা ফাইনাল কল, এবং তারপরেই তাকে নিয়ে ডিসিশনটা হয়তো হবে। যদি কোচ মনে করেন যে হ্যাঁ ঠিক আছে এই আমার প্রজেক্টে রয়েছে, কোথাও তাকে আমার দরকার, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ কোচ যদি মনে করে যে না আমি এই আপকামিং সিজনেও তাকে খুব একটা গেম টাইম প্রোভাইড করতে পারবো না এবং প্লেয়ারটাকে শুধুমাত্র বসিয়ে আমার নষ্ট করার মতোও কোনো ইন্টেনশন নেই, তাহলে সেই প্লেয়ার যদি লোনে বা বেরিয়ে গিয়ে অন্য কোনো ক্লাবে খেলতে চায়, যদি সেখানে সে প্রপার গেম টাইম পায় তাহলে সে যাক। এই সিচুয়েশনে কিন্তু অভিষেক সূর্যবংশীর ব্যাপারটা দাঁড়িয়ে রয়েছে। সো স্টিল দেখা যাক অভিষেকের ব্যাপারটা কি হয়। তবে হ্যাঁ, টাইসন সিং এবং রাজ বাস্পর এবং তার সাথে সৌরভ ভানওয়ালা, এই প্লেয়াররা কিন্তু মোহনবাগানের ইউথ টিম বা রিজার্ভ টিম ছেড়ে অন্য কোনো ক্লাবে সুইচ করার রাস্তাতে এই মুহূর্তে প্রায় নিজেদেরকে নিয়ে চলে গেছে। আরও বেশ কিছু প্লেয়াররা রয়েছে, বাট দে আর not so much important or not so much fan favorite like the other players. এরপর অবশ্যই বলতে হবে কিছু সিনিয়র প্লেয়ারদের কথা, যার মধ্যে প্রথম প্লেয়ারের কথা বলতে হবে কিয়ান নাসিরি। কিয়ান নাসিরি আবারও মোহনবাগানের একটা ইন্টারেস্ট এই মুহূর্তে গ্র্যাব করছে, যেটা গতকাল এমবিএফটির তরফ থেকে এক্সক্লুসিভলি ব্রোক করা হয়েছিল এবং তারপর আমরা দেখলাম যে আজকে সেটা নিয়ে বেশ কিছু মিডিয়াতে লেখালেখিও হয়েছে। তো আমার সিরিয়াসলি না এখানে ওপিনিয়ন আলাদা করে দেওয়ার কিছু নেই। দেখো লাস্ট সিজনে যখন কিয়ান বেরিয়ে যাচ্ছিল, আমার এখনও মনে রয়েছে, তখনও আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেটা চালু ছিল, সেখানে আমি এবং আমার সাথে অনেকেই একই ওপিনিয়ন দিয়েছিল যে এরকমটা ভবিষ্যতে হবে না তো, যে কিয়ানকে এখন মোহনবাগান ছেড়ে দিচ্ছে, ইন নিয়ার ফিউচার এই কিয়ানকে হয়তো ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসতে হলো। আমি আমার কমেন্ট বক্সে অনেকের কমেন্ট পেয়েছি, পার্টিকুলার দু একজন তো কিয়ানকে নিয়ে ভীষণভাবে অবসেসড ছিল আমার মতোই, যে কিয়ানকে ছেড়ে দেওয়াটা মোহনবাগানের জন্য ঠিক হচ্ছে না। ভুল হচ্ছে এটা কেউ বলবে না, বাট ঠিক হচ্ছে না। এই প্লেয়ারটা থাকার দরকার রয়েছে, এই প্লেয়ারটার একটু গেম টাইম পাওয়া দরকার রয়েছে, প্লেয়ারটা মোহনবাগানে থাকাটা ডিজার্ভ করে, বাট সেই মুহূর্তে হয়নি। কিন্তু এখন দেখো অবস্থা এমন যে কিয়ানকে নিয়ে কিন্তু মোহনবাগান ভাবনা চিন্তা করছে, যদি তাকে আবারও মোহনবাগানে ফিরিয়ে নিয়ে আসা যেতে পারে। আর যেহেতু কিয়ান চেন্নাইন এফসি ছাড়তে পারে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তো সেই জায়গা থেকেও এই ডেভেলপমেন্টটা কিন্তু গিয়ে রিচ করছে। দেখা যাক কী হয়। এটা নিয়ে তোমাদের পার্টিকুলার জাস্ট এই পয়েন্টে কী ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করে জানাতে থাকো। নেক্সট মোহনবাগানের আরও একটা ব্যাপার নিয়ে অনেকে কমেন্ট করেছে বা জানতেই চেয়েছে, সেটা হচ্ছে মোহনবাগানের 7th ফরেনার কী হতে চলেছে। 6 জনের ব্যাপারটাতে এই মুহূর্তে প্রায় পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। 7th ফরেনার কী হবে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য। এখনও অবধি 7th ফরেনার নিয়ে মোহনবাগান খুব একটা আলোচনার জায়গাতে প্রায় শেষের দিকে গিয়ে পৌঁছে যায়নি, মাঝামাঝিতে গিয়েও রিচ করেছে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। ডোমেস্টিক রিইনফোর্সমেন্ট কী কী হচ্ছে, ডোমেস্টিক প্লেয়াররা কে কে বেরিয়ে যাচ্ছে, কে কে ঢুকছে, কী কী চেঞ্জেস হচ্ছে, এবং ডোমেস্টিক প্লেয়ার আর বাকি 6 জন প্লেয়ারদেরকে নিয়ে, মানে বাকি 6 জন বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে অ্যাকচুয়াল স্কোয়াডটা কি দাঁড়াচ্ছে, ব্যালেন্সটা ঠিক কোথায় গিয়ে মানে টিমকে রাখছে, কোথায় প্রবলেম রয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এ নামার জন্য, সেই মেজারমেন্ট করার পরে মোহনবাগান 7th ফরেনারের জন্য অল আউট যাবে এবং তাকে নিয়ে প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে ঢুকবে। আমার মনে হয় যে সেটা মোটামুটি শুরু হতে হতে জুলাই মিডিল হয়ে গেলেও হয়ে যেতে পারে। তার আগে খুব একটা হাই চান্স নেই যে মোহনবাগান 7th ফরেনারকে খুব রাতারাতি কনফার্ম করে নিল। আর 7 জন বিদেশি অবশ্যই অনেক আগে থেকে ঠিক হয়ে যাবে, এবং সেই 7 জনের মধ্যে থেকে কোন 6 জনকে কীভাবে কোথায় কীভাবে কি ইউজ করা যেতে পারে সেটাও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ভাববে। সো আমার মনে হয় যে আগে ডোমেস্টিক প্লেয়ারদের যে টার্গেটসগুলো রয়েছে সেটাকে মোহনবাগান ধরবে, সেটাকে মোহনবাগান চেস করবে, সেটাকে মোহনবাগান ফাইনাল করার চেষ্টা করবে। সেইগুলো কমপ্লিট হওয়ার পর মোহনবাগান কোথাও 7th ফরেনারের যে ব্যাপারটা রয়েছে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করবে। অ্যাজ সাচ আমি যতটুকু জানি সেটা আমি শেয়ার করলাম। আর থার্ড যে প্লেয়ার মোহনবাগানের ক্ষেত্রে সেটা হচ্ছে অভিষেক টেকচাম সিং। এই প্লেয়ারের জন্য কিন্তু মোহনবাগান অনেক দিন ধরে একটা কোথাও একটা ট্রেন্ডিং জায়গাতে ছিল, অনেক দিন ধরেই তাকে নিয়ে ভাবনা চিন্তা হয়েছে, তার জন্য অফার গেছে, ইস্টবেঙ্গলের একটা ভালো অফার ছিল, সে অফারকে মোহনবাগান বিট করেছে, সব কিছু চলেছে। এই মুহূর্তে যেটা ফাইনালি জানা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু একটা অ্যাডভান্সিং জায়গাতে গিয়ে রিচ করছে অভিষেক টেকচাম সিংকে মোহনবাগানে সই করানোর ক্ষেত্রে। ডেফিনেটলি অ্যাডভান্সিং সিচুয়েশনটা আবার যে কোনো মুহূর্তে অন্য কোনো ক্লাব এসে আবার বিট করতে পারে, সেটা ইস্টবেঙ্গল হতে পারে, অন্য কোনো ক্লাব হতে পারে, বিট করতে পারে। অ্যাডভান্সিং সিচুয়েশন কখনোই নিরাপদ না, ইস্টবেঙ্গলও ছিল, সেটা মোহনবাগান বিট করেছে। সেই সময়টাতে আমি ভিডিও বানাচ্ছিলাম না, বাট আমি খবর রাখছিলাম। এতটাই চাপের মধ্যে ছিলাম যে আমি ভিডিও বানানোর জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যেটা আমার সময় লাগে একটা ভিডিও বানানো, পোস্ট প্রোডাকশানে যা কিছু কাজ রয়েছে আমি সেইটুকু সময় পাচ্ছিলাম না, বাট আমি খবর রাখছিলাম, বন্ধুবান্ধবের সাথে কথা হচ্ছিল, মনে হচ্ছিলো যে হ্যাঁ ইস্টবেঙ্গল এই ডিলটাকে হয়তো ক্র্যাক করেই
ফেলবে, এমনই অ্যাডভান্সিং সিচুয়েশনে ছিল। কিন্তু মোহনবাগানের একটা এতটাই হাই ডিমান্ড ছিল তখন যে মোহনবাগান সেই অফারটাকে কিন্তু বিট করে এবং আবার নিজেদের একটা ভালো অফারকে প্লেস করে। সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান অ্যাডভান্সিং সিচুয়েশনটাকে নিয়েছে। কেন নিয়েছে এটা আবার যখন ইস্টবেঙ্গলের প্রসঙ্গে আসবো আরও বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা যাক, অভিষেক টেকচাম সিং সম্ভবত তার পরবর্তী গন্তব্য মোহনবাগান হতে পারে, সব কিছু ঠিকঠাক থাকলে। তবে হ্যাঁ, সময় ধরতে হবে, মানে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, তারপর এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। লাস্ট দুটো বিষয় রয়েছে ইস্টবেঙ্গলের জন্য। এক হচ্ছে যে কনর সিল্ডস, তাকে নিয়ে গতকাল রাত্রির থেকে বহু জায়গাতে কথাবার্তা শুরু হয়েছে। আমি কালকের ভিডিওটা যখন বানিয়েছিলাম আমি সিরিয়াসলি জানতাম না যে কনর সিল্ডসের নামটা দেখো উঠে আসবে, কিন্তু আমি পরিষ্কারভাবে একটা বিষয় বলেছিলাম যে ইস্টবেঙ্গলের সাথে কোনো মিডফিল্ডারের না, মানে বিদেশি মিডফিল্ডারের লিঙ্ক আপ হচ্ছে, মানে কেউ কেউ বলছে লিঙ্ক আপটা হচ্ছে। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, বা আমার মতো অনেকেই বুঝতে পারছে না যে এর রিজনটা কী রয়েছে। অলরেডি আমরা জানি যে মোহাম্মদ রশিদ এবং মিগুয়েল দে আর অন দ্য ওয়ে টু জয়েন ইস্টবেঙ্গল, সেটা এই মুহূর্তে পুরো তৈরি হয়েছে। সাউল ক্রেসপো এবং তার সাথে মাদি তালালের এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে। সাউল ক্রেসপোকে নিয়ে ইস্টবেঙ্গল খুব একটা ভাবছে না, তাকে আনরেজিস্টার্ড রাখা হবে, এটা প্রায় চূড়ান্ত, ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে, প্ল্যানিং চলছে, বাট তাকে নিয়ে ভাবনা চিন্তা নেই পরবর্তী সিজনের। মাদি তালাল একটা বিরাট বড় চাপের জায়গা, কারণ তার ইনজুরি এই মুহূর্তে দাঁড়িয়ে রিকভার্ড। হ্যাঁ, মাঠে ফিরতে এখনও 3-4 মাস সময় লাগবে, সেটা একটা অন্য ব্যাপার, অন্ততপক্ষে 4 মাস, অক্টোবরের আগে তো কখনোই না। এবার সেই জায়গাটা একটা কাঁটার মতো দাঁড়িয়ে রয়েছে যে কী হবে এই প্লেয়ারটাকে নিয়ে। যদি সে সত্যিই 4 মাসের মধ্যে ফিরে যায়, তাহলে এতগুলো মাস সে মাঠের বাইরে বসে থাকবে, এতগুলো মাস তাকে না খেলিয়ে কোথাও তার পোটেন্সিয়ালটাকে নষ্ট করা হবে, এটা একটা চাপের জায়গা। এরপরেও আরও একজন মিডফিল্ডারের কথাটা উঠছে, মানে ধরে নিতে হবে যে এটার খুব একটা ভিত্তি নেই। বাট হ্যাঁ, অনেক সময় আমরা যেগুলো ভাবি যে না, এটা এটা হয়তো নাও হতে পারে, হয়তো সেরকমটা কিছু একটা হয়ে গেল। হতেও পারে এরকম যে হয়তো মাঝ মাঠে অনেক বেশি করে ইস্টবেঙ্গল নিজেদের যে শক্তি রয়েছে সেটাকে পুট করতে চাইছে। তা হলেও যদি আমি ধরে নিই যে হ্যাঁ এরকম কিছু হচ্ছে, তারপরেও বলবো যে কনর সিল্ডসের ব্যাপারটা লাস্ট কয়েকদিনে কিন্তু কোথাও সেইভাবে খুব স্ট্রংলি শোনা যায়নি। হঠাৎ করে তার নাম কেন জুড়েছে, কেন তাকে ইস্টবেঙ্গলে কেউ কেউ কনফার্ম করে দিয়েছেন, বা কেউ মনে করছেন যে হ্যাঁ এটা একটা অ্যাডভান্স জায়গাতে রয়েছে, স্যালারি একটা হিউজ, এইসব নিয়েও অনেক জায়গাতে কথা হয়েছে, সিরিয়াসলি জানি না। তো ব্যাপারটা প্রথম থেকেই খুব একটা ভালো জায়গাতে ছিল না, মানে খুব একটা বিশ্বস্ত জায়গাতে ছিল না, এখনও অবধি নেই। সেটা মোটামুটি ইস্টবেঙ্গলের খবরের ক্ষেত্রে যারা বিশ্বাসযোগ্য তারা এটাকে ক্লিয়ার করে দিয়েছে এয়ারটাকে। আর আমার যদি কালকের ভিডিওর কথা ধরো, তাহলে আমি বলেছিলাম যে অন্ততপক্ষে যে কোনো বিদেশি মিডফিল্ডারের আপাতত ইস্টবেঙ্গলের সাথে লিঙ্কড হওয়াটা অ্যাটলিস্ট আমার কাছে খুবই অ্যাবসার্ড, অন্য কারোর কাছে খুবই গ্লরিফাইং হতে পারে, বাট আমার যতটুকু অন্ততপক্ষে মনে হয়েছে, বা যতটুকু আমার যোগাযোগের সূত্রেও মনে হয়েছে, সেটা আমার মনে হয়নি যে কোনো প্লেয়ারের লিঙ্ক আপ এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সাথে কোনো বিদেশি মিডফিল্ডারের হচ্ছে বলে। বাট হ্যাঁ, যে প্লেয়ারের লিঙ্ক আপ নিয়ে ইস্টবেঙ্গল ফ্যান্সরা অপটিমিস্টিক থাকতে পারে, হোপফুল থাকতে পারে যে লেফট ব্যাকের জায়গাটা শর্ট আউট হতে পারে, যদি অভিষেক টেকচাম সিং ফাইনালি হাতছাড়া হয়, তাকে যদি মোহনবাগান তুলে নেয়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলও বসে থাকবে না। তারা জয় গুপ্তার জন্য অফিসিয়াল অফার এফসি গোয়ার ঘরে গিয়ে ফেলে দিয়েছে। অনেক দিন থেকেই জয় গুপ্তার নামটা ইস্টবেঙ্গলের সাথে আসছিল, কোথাও কানাঘুষো শোনা যাচ্ছিল যে এই প্লেয়ারটাকে এবার টার্গেট করতে পারে, এই প্লেয়ারটা এবার টার্গেটেড হতে পারে। অনেক সময় কি হয় যে আমাদের ইউটিউব ফুটবল কমিউনিটিতে অনেকেই রয়েছে, তারা অনেক সময় কিছু বিষয়কে সামনে তুলে নিয়ে আসে, বাট অনেক সময় অনেকে সেটাকে বিশ্বাসযোগ্য বলে মনে করে না, যতক্ষণ না খুব বিশ্বাসযোগ্য কেউ সেটাকে নিয়ে কথা বলছে, তখন অনেকটা দেরি হয়ে যায়, মানে তার গালাগাল খাওয়াটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু পরে যখন দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে, এই ছেলেটা অনেক দিন আগে ঠিক বলেছিল, তাকে তো আর সেই গালাগালগুলো সেখান থেকে ফেরত নেওয়া যায় না। বাট আমার মনে হয় যে দেখো, ভুল ত্রুটি সবার মধ্যে রয়েছে, মানুষ মানে তার একটা পার্সেন্টেজ অফ ভুল ত্রুটি থাকবে, কিন্তু সেই ভুল ত্রুটির মাঝখানেও যদি কেউ কিছু ভালো দেওয়ার চেষ্টা করে, সেটাকেও অনেক সময় মানুষ ইগনোর করে যায়। এর জন্য হয়তো আমরাই দোষী, আমরা মানুষরাই হয়তো দোষী, যে আমরা হয়তো অনেক সময় বেশি ভুল করে ফেলি, যে আমরা ঠিক করলেও সেটা অনেকে মানতে চায় না যে এটা ঠিক হয়েছে বলে। তো এরকমই কিন্তু ঘটনা ঘটেছে, তোমরা জানো আমাদের ইউটিউব ফুটবল কমিউনিটিতে অনেক দিন আগেই একজন বলেছিল যে জয় গুপ্তা সত্যিই ইস্টবেঙ্গলের সাথে একটা কোথাও সম্পর্ক তার তৈরি হতে পারে। বাট বর্তমানে যারা খুব রিলায়েবল তারা যখন বলছে, এটা সবাই এই মুহূর্তে মানতে বাধ্য, কারণ লাল হলুদ ঐক্যের মতো একটা সংস্থা যারা দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গলের ভালো খবর দিয়ে আসছে এবং জেনুইন খবর দিয়ে আসছে, তারা যখন বলছে যে হ্যাঁ এই প্লেয়ারকে কোথাও ইস্টবেঙ্গল
টার্গেট করছে, ইস্টবেঙ্গল কোথাও তাকে নিয়ে ভাবছে, তার জন্য অফার রিচ করেছে এবং নেগোসিয়েশন ডেফিনেটলি হবে। আপাতত ইনিশিয়াল স্টেজ, বাট হ্যাঁ কোথাও একটা আশা থাকতে পারে যে এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলে এলেও আসতে পারে এবং লেফট ব্যাকের জায়গাটা সলিউশন হতে পারে। প্লেয়ারটাকে নিয়ে নতুন করে আমাদের বলার কিছু নেই, তার কোয়ালিটি, তার টেকনিক, তার স্পিড, তার ডিফেন্সিভ এবিলিটি, তার লেফট চ্যানেলটাকে কন্ট্রোল করা, আলাদা করে বলার কিছু নেই। কিন্তু লাস্ট সিজনে কেন জানি না আকাশ সাংওয়ান তার থেকে এজে অনেকটা বেশি, সেই প্লেয়ার ম্যানুয়েল মার্কোস রোকার অনেক বেশি করে আস্থার পাত্র হয়ে গেছিলেন এবং জয় গুপ্তাকে সেকেন্ড চয়েস হতে আমরা দেখেছিলাম। অবশ্যই যদি আবারও ম্যানুয়েল রোকা তিনি এফসি গোয়ার দায়িত্বে ফিরে যান তাহলে সেই একই ব্যাপারে রিপিট হবে, আবারও সেই আকাশ সাংওয়ানি ফার্স্ট চয়েস লেফট ব্যাক এবং জয় গুপ্তা সেকেন্ড চয়েস হয়ে যাবে। তো সেই জায়গা থেকে জয় গুপ্তা যদি দেখা যায় ইস্টবেঙ্গলের অফার অনেক বেটার বা ফার্স্ট চয়েস লেফট ব্যাক হওয়ার আমার চান্স রয়েছে, টিমের রেগুলার বেসিসে আমার গেম টাইমের সুযোগ রয়েছে, তাহলে পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি হতে খুব একটা প্রবলেম হবে না প্লেয়ারের সাথে। বাকিটা এফসি গোয়ার সাথে কথাবার্তা হবে যে কতটা ট্রান্সফার ফি তার জন্য গোয়া চাইছে, নেগোসিয়েশনের রাস্তা আছে কিনা, তার কন্ট্রাক্টে কোনো রিলিজ ক্লজ আছে কিনা, হিডেন ব্যাপার না, এগুলো অনেক সময় জানা যায় না। তো সবটাই আগামী দিনে মানে তৈরি হয়ে যাবে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন যে হ্যাঁ জয় গুপ্তা যদি ইস্টবেঙ্গলে আসে অন্ততপক্ষে একজন গুড কোয়ালিটি বা একজন বেটার কোয়ালিটি লেফট ব্যাককেই ইস্টবেঙ্গল সই করাতে পারে, মানে পারবে আই মিন। দেখা যাক, অভিষেকের ডিল হাতছাড়া হওয়ার দুঃখটা তখন আর ইস্টবেঙ্গলের কোনো সমর্থকের মনের মধ্যে আশা করা যায় থাকবে না এবং মোটামুটি মোহনবাগান ইস্টবেঙ্গল তাদের টার্গেটেড ডিফেন্ডারদেরকে বা ডিফেন্সিভ রিইনফোর্সমেন্টের জন্য টার্গেটেড প্লেয়ারদেরকে তখন পেয়ে যাবে, এটা আমরা জোর দিয়ে বলতে পারবো ভিডিওর মাধ্যমে। বাকিটা তোমাদের ওপিনিয়ন, তোমরা নিজেদের মতো করে শেয়ার করতে থাকো। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।